জুলাই অভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধে শেখ হাসিনা সহ ৩ আসামির মামলার যুক্তিতর্ক শেষে আজ এই মামলার রায় প্রদানের দিন ধার্য করবে ট্রাইব্যুনাল ১। বৃহস্পতিবার সমাপনী বক্তব্যের মাধ্যমে এই মামলার রায় প্রদানের দিন ধার্য করে আদালত। এর আগে গতকাল জুলাই অভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধের মামলায় আসামি শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল, চৌধুরী আবদুল্লাহ আল মামুনের পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন সম্পন্ন হয়। বৃহস্পতিবার এই মামলার বিচারিক কার্যক্রম শেষ করা হবে জানান প্রসিকিউটর মিজানুল ইসলাম। তাদের আশা আসামিদের সর্বোচ্চ দণ্ড। জুলাই গণহত্যার প্রথম কোনো মামলার বিচারিক কার্যক্রম সম্পন্ন হতে যাচ্ছে। মামলাটিতে মোট ৫৪ জনের সাক্ষ্য নিয়েছেন ট্রাইব্যুনাল। এছাড়াও জুলাই অভ্যুত্থানে সংঘটিত আসামিদের নানা অডিও ভিডিও প্রমাণ দেখানো হয়েছে আদালতে। বলছিলাম, মানবতা বিরোধী অপরাধে শেখ হাসিনা সহ ৩ আসামির মামলার যুক্তিতর্ক শেষে আজ রায় প্রদানের দিন ধার্য করবে ট্রাইব্যুনাল ১। ট্রাইব্যুনালে আছেন আমাদের সহকর্মী সৈকত সাদিক, তার কাছ থেকে জেনে নেব সবশেষ তথ্য। সৈকত, রায়ের দিন কখন ঘোষণা হবে এবং এ পর্যন্ত কি কি তথ্য জেনেছেন এ বিষয়ে? আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি মামলা শুনানি। আপনি জানেন যে এই জুলাই অভ্যুত্থানের পর এই ট্রাইব্যুনাল পুনর্গঠিত হয় এবং গঠিত হওয়ার পর ক্ষমতাসীন আওয়ামী লীগের যে প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা এবং তার মন্ত্রী ছিলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী মামুনের বিরুদ্ধে যে মামলাটি দায়ের হয়েছিল সেই মামলায় আজকে কিন্তু রায়ের জন্য অপেক্ষা মানে রায় কবে দেওয়া হবে সেক্ষেত্রে যেহেতু যুক্তিতর্ক শেষ হয়ে গেছে এবং প্রথমে ১ সপ্তাহ যুক্তি তুলে ধরেছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম, এরপর এই মামলায় যুক্তি তুলে ধরেছেন এই যুক্তি খণ্ডন করেছেন যে আসামি পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী ছিলেন তিনি যুক্তি খণ্ডন করেছেন সেই আমির হোসেন এবং তিনি গত সপ্তাহে ৩ দিন যুক্তি খণ্ডন করেছেন এবং আজকে এই মামলায় একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি তার বক্তব্য উপস্থাপন করবেন। তিনি হচ্ছে রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। তিনি কিন্তু আজ যুক্তিতর্ক উপস্থাপন করবেন এবং এই মামলার তার যে নিজস্ব অভিমত সেটা তিনি জানাবেন এবং এরপরে কিন্তু এই মামলায় রায়ের জন্য দিন ধার্য করা হবে। আপনি জানেন এই মামলায় ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি গোলাম মুর্তজা মজুমদার নেতৃত্বাধীন ৩ সদস্যের বেঞ্চে এই মামলায় কিন্তু দীর্ঘ শুনানি হয়েছে। ৫৪ জন এই মামলায় সাক্ষী দিয়েছেন। ৮,৪47 পৃষ্ঠার যে তথ্যপাত্র ট্রাইব্যুনালের প্রসিকিউশন পক্ষ থেকে দিয়েছেন ৫টি সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে এই ৩ আসামির বিরুদ্ধে তারা অভিযোগ তুলে ধরেছেন। যেহেতু ২ আসামি শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামাল তারা পলাতক রয়েছেন, তাদের পক্ষে যে স্টেট ডিফেন্স বা রাষ্ট্রনিযুক্ত আইনজীবী সব কিছুই হয়েছে। তো আজকেই শুধু রায়ের যে তারিখ কবে ঘোষণা করা হবে সেই দিনটার জন্য সবাই অপেক্ষা করছে। হয়তো বেলা ১১:১৫টার পরেই আজকে ট্রাইব্যুনাল বসবে এবং আমরা এখন পর্যন্ত যেটা আদেশকে সব কিছু তো নির্ভর করছে বিচারপতিদের উপর, তারাই নির্ধারিত দেবেন বা তারিখটা নির্ধারণ করবেন যে কবে রায় হবে। তো আমরা বিভিন্ন পক্ষের সাথে কথা বলেছি এবং জানার চেষ্টা করেছি আসলে রায়টা কি নভেম্বরের তারিখটা কি ঘোষণা করা হবে নভেম্বর বা ডিসেম্বরে, সেই বিষয়টা কেউ চূড়ান্তভাবে না বলতে পারলেও আমরা শুনেছি হয়তো নভেম্বর মাস নাগাদ এই মামলাটিতে রায়ের ঘোষণার তারিখ রয়েছে আর কি। তো এই ট্রাইব্যুনাল আজকে শেখ হাসিনার বাইরে কিন্তু আরও কয়েকটি গুরুত্বপূর্ণ মামলার শুনানি রয়েছে। আপনি জানেন যে জুলাই অভ্যুত্থানে যে রামপুরা একটি ভবনে কার্নিশে ঝুলেছিল একটি তরুণ, সেই আমিরের ৬ গুলি করে মারার চেষ্টা হয়েছিল, সেই ঘটনার মামলা আজকে যুক্তিতর্ক তুলে ধরা হবে, সূচনা বক্তব্য উপস্থাপন হবে। এদিকে ট্রাইব্যুনাল ২-এ জাসদের সভাপতি হাসানুল হক ইনুর বিরুদ্ধে অভিযোগ গঠন হবে কিনা সেই বিষয়ে আদেশ দেওয়া হবে। সব মিলে কিন্তু আজকে অদিতি ট্রাইব্যুনাল খুবই গুরুত্বপূর্ণ এবং সারাদিনের সপ্তাহ শেষ দিন কার্যক্রমও খুব ব্যস্ততা থাকবে। অদিতি, এখন পর্যন্ত আমার কাছে এই হচ্ছে সর্বশেষ তথ্য। সৈকত, আপনি আছেন সেখানে এবং নিশ্চয়ই যেহেতু বলছিলেন আজকের দিনে গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি মামলার খবর আপনি সংগ্রহ করছেন, পরবর্তী সংবাদে নিশ্চয়ই কথা হবে। দর্শক সহকর্মী সৈকত সাদিক ট্রাইব্যুনাল থেকে এতক্ষণ যুক্ত ছিলেন আমাদের সাথে। এদিকে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে ৩য় দিনে আপিল শুনানি চলছে। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে ৭ বিচারপতির আপিল বেঞ্চে এই শুনানি শুরু হয়। আদালতে ইন্টারভেনার হিসেবে শুনানি করছেন জ্যেষ্ঠ আইনজীবী এহসান এ সিদ্দিক। গতকাল এই রায় পরবর্তী নির্বাচনে কোনো প্রভাব ফেলবে না বলে আদালতে অভিমত দিয়েছেন আপিলকারীর আইনজীবী ডক্টর শরীফ ভুইয়া।
এর আগে ২৭ আগস্ট তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় পুনর্বিবেচনা চেয়ে করা আবেদনের শুনানি শেষে আপিলের অনুমতি দেওয়া হয়। ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর এই রায় পুনর্বিবেচনা চেয়ে আবেদন করেন বদিউল আলম মজুমদার সহ ৫ বিশিষ্ট ব্যক্তি। মাদ্রাসা শিক্ষা বোর্ডের স্বীকৃতিপ্রাপ্ত অনুদানভুক্ত ও অনুদানবিহীন সব ইবতেদায়ী মাদ্রাসা পর্যায়ক্রমে জাতীয়করণ ঘোষণার দ্রুত বাস্তবায়নের দাবিতে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান ধর্মঘট চলছে। সেখানে আছেন আমাদের সহকর্মী শাহরিয়ার ইমতিয়াজ, তার সাথে যুক্ত হচ্ছি। শাহরিয়ার, স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্যজোটের কর্মসূচি সম্পর্কে জানাবেন। তাদের দাবি কয়টি এবং কি কি? এখানে কিন্তু আমরা আছি এখন জাতীয় প্রেস ক্লাবের সামনে এবং এখানে যদি বলি যে ইবতেদায়ী মাদ্রাসার যে শিক্ষকরা আছে তাদের যে দাবি যে তাদের মাদ্রাসাগুলোকে জাতীয়করণ করতে হবে, সেই দাবিতে তারা কিন্তু এখানে 11 দিনের মতো তারা অবস্থান কর্মসূচি পালন করছে। এবং আমরা যদি বলি যে তারা গতকালকে তাদের যে কর্মসূচি ছিল যে তারা শিক্ষা উপদেষ্টা বরাবর তার দেখা করতে যায় এবং শিক্ষা উপদেষ্টা বরাবর দেখা করার পর শিক্ষা উপদেষ্টা যখন তাদের দেখা করে না তখন তার প্রতিবাদে তারা জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি এবং আজকে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা করেছিলেন। এবং আপনি যেমনটি বলছিলেন যে তাদের যে 5 দফা দাবি আছে, তারা বলছে যে তাদের যে 5 দফা দাবি অনুদানভুক্ত এবং অনুদানবিহীন তাদের যে সকল স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা আছে সেগুলোকে সরকার যেটা 2025-এর জানুয়ারি মাসে যেটা ঘোষণা দিয়েছিল পর্যায়ক্রমে জাতীয়করণ করা হবে, সেটাকে আসলে তারা দ্রুত বাস্তবায়ন চাচ্ছে। এছাড়া শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে কারিগরি এবং মাদ্রাসা শিক্ষা বিভাগ যেগুলো কর্তৃক প্রেরিত মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়ের কার্যালয়ে তাদের প্রায় 1089টি প্রতিষ্ঠান এমপিওভুক্তকরণের লক্ষ্যে তাদের যে ফাইল জমা দেওয়া হয়েছে সেটাকে তারা দ্রুত অনুমোদন চাচ্ছে। এছাড়া আমরা যদি বলি যে তাদের 3য় দফা যেটা আছে যে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা এমপিও আবেদনের জন্য যেটা হয়েছিল সেটা তারা বিজ্ঞপ্তি আকারে তারা চাচ্ছে। এছাড়া ইবতেদায়ী মাদ্রাসার যে প্রাক প্রাথমিক পদ সৃষ্টি তারা চাচ্ছে, এটা একটা দাবি। এবং তাদের সর্বশেষ যে 5ম যে দফা আছে সেটা বলছে যে প্রাথমিক বিদ্যালয়ে যেভাবে অধিদপ্তর আছে সেরকমই নাই, তারা স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার জন্য আলাদা একটা অধিদপ্তরের তারা দাবি করছে। এবং তারা যেটা বলছে যে 2013 সালে যেমন এমপি যেরকম প্রাথমিক বিদ্যালয়ে যেরকম জাতীয়করণ করা হয়েছিল সেদিক থেকে ইবতেদায়ী মাদ্রাসার যে শিক্ষকগণ আছে তারা কিন্তু বঞ্চিত হয়েছে। এই বছরের জানুয়ারি মাসেও তাদের যেটা জাতীয়করণের জন্য সরকার যেটা ঘোষণা দিয়েছিল এবং এত মাস পেরোলেও তাদের সেই জাতীয়করণের দাবি এখন পর্যন্ত বাস্তবায়ন হয়নি এবং সেই দাবিতে তাদের যে অবস্থান কর্মসূচি সেটা সরকার যে তাদের এই দাবি দেওয়া না মানবে তাদের অবস্থান কর্মসূচি চলতে থাকবে। এই ছিল জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে আমার কাছে সর্বশেষ। শাহরিয়ার, আপনার কাছ থেকে আমরা জেনে নিচ্ছিলাম তাদের দাবি দেওয়া সম্পর্কে। ধন্যবাদ যুক্ত হবার জন্য। দর্শক, জাতীয় প্রেস ক্লাব প্রাঙ্গণ থেকে অবস্থান কর্মসূচির খবর নিয়ে সহকর্মী শাহরিয়ার ইমতিয়াজ যুক্ত ছিলেন এতক্ষণ। জুলাই সনদের বাস্তবায়ন ও আইনি ভিত্তি নিশ্চিত না হলে জুলাই সনদে স্বাক্ষর করবে না জাতীয় নাগরিক পার্টি এনসিপি। প্রধান উপদেষ্টার সাথে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। বলেন, নির্বাচন কমিশন পুনর্গঠন না করে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। এদিকে প্রধান উপদেষ্টার সাথে বৈঠক শেষে জামায়াতের আমির বলেন, নভেম্বরের মাঝেই গণভোট আয়োজন করতে হবে। রাশেদ আনিসের প্রতিবেদনে বিস্তারিত। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে 4 সদস্যের প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার বাসভবনে বৈঠকে অংশ নেয়। ঘণ্টাখানেকের বৈঠকের পর আলোচ্য বিষয় নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন এনসিপির নেতারা। জানান, জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিত, বিচারের রোডম্যাপ ঘোষণা, নির্বাচন কমিশন পুনর্গঠন, জনপ্রশাসনের দলীয়করণ বিষয়ে আলোচনা হয়েছে। বলেন, শুধু কাগজে নয়, জাতীয় সনদের আইনি ভিত্তি নিশ্চিত হলেই জুলাই সনদে স্বাক্ষর করবে এনসিপি। জুলাই সনদে শুধু কাগজে মূল্যে আমরা বিশ্বাসী নই, ফলে জুলাই সনদ বাস্তবায়নটা কিভাবে হবে সেইটার সম্পর্কে নিশ্চয়তা পাওয়ার পরে আমরা স্বাক্ষর করব। নির্বাচনের প্রতীক প্রশ্নে নাহিদ ইসলাম বলেন, শাপলা ছাড়া অন্য কোনো প্রতীক চাপিয়ে দিলে নির্বাচনে যাবে না এনসিপি। তত্ত্বাবধায়ক সরকার প্রসঙ্গে এনসিপির এই নেতা বলেন, এটি জুলাই সনদের
অন্তর্ভুক্ত। গণভোটের মধ্য দিয়ে জনগণ তত্ত্বাবধায়ক সরকার চাইলেই আলোচনা করা হবে। তত্ত্বাবধায়ক সরকারের বিষয়টা কিন্তু জুলাই সনদের আওতাধীন। সেই বিষয়ে ঐক্যমত কমিশনে আলোচনা হয়েছে তত্ত্বাবধায়ক সরকার কিভাবে গঠিত হবে এবং কোন প্রক্রিয়ায় গঠিত হবে, সেখানে নোট অফ ডিসেন্টের বিষয়টা আছে। ফলে তত্ত্বাবধায়ক সরকার জুলাই সনদে আসবে, গণভোটের পরে এই বিষয়ে আসলে চূড়ান্ত হওয়া সম্ভব। এর আগে তত্ত্বাবধায়ক সরকার যাওয়ার কোনো ধরনের আসলে সুযোগ নেই। এদিন প্রধান উপদেষ্টার সাথে বৈঠক শেষে জামাতের নায়েবে আমির বলেন, গণভোট ও নির্বাচন একই সাথে সম্ভব নয়। নভেম্বরের মাঝেই গণভোট আয়োজন করতে হবে। 2টা গণভোট হয়েছে, বাংলাদেশে 3টা হয়েছে। এর মধ্যে একটা হয়েছে 21 দিনের ব্যবধানে, একটা হচ্ছে 70 দিনের ব্যবধানে। আমরা বলেছি নভেম্বরের লাস্টে গণভোট করেন, প্রায় 1 মাসের বেশি সময় আছে। তারপরে আরও 2.5 মাস থাকবে জাতীয় নির্বাচনের জন্য। সুতরাং এখানে সময়ের কোনো সমস্যা নয়। অন্তর্বর্তী সরকারের কিছু উপদেষ্টা বিশেষ দলের হয়ে কাজ করছে বলেও অভিযোগ করেন এনসিপি ও জামাতের নেতারা। একই সাথে প্রধান উপদেষ্টাকে বিভ্রান্ত করার ষড়যন্ত্র চলছে বলেও জানান তারা। অপসারণ চাইনি, আমরা বলেছি আমরা এখন দৃষ্টি। রাশেদ আনিস, 71, ঢাকা। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ঘিরে এখন দেশের প্রতিটি অঞ্চলে বইছে রাজনৈতিক উত্তাপ। নানা ভাবনায় ব্যস্ত সাধারণ ভোটাররা। তবে এই নির্বাচনে নারীরা কি ভাবছেন, তারা কেমন নেতৃত্ব দেখতে চান, কি পরিবর্তন চান সমাজে, আর কতটা প্রস্তুত ভোট দিতে, এসব প্রশ্নের উত্তর খোঁজাও জরুরি। আজ ঠাকুরগাঁওয়ের নারীদের কাছ থেকে জেনে নেব সেই ভাবনার খুঁটিনাটি। তানভীর হাসান তানু ও জাহিদ হাসান মিলুর ছবিতে প্রতিবেদন। আসন্ন নির্বাচনকে ঘিরে ঠাকুরগাঁওয়ের নারীদের সঙ্গে কথা বলে বোঝা গেল তাদের প্রত্যাশার ধরন পাল্টেছে। সব নারী চাইছেন নিরাপত্তা, শিক্ষা ও কর্মসংস্থানের ক্ষেত্রে মনোযোগী সরকার। তাদের মতে নারীরা যেন সম্মান নিয়ে বাঁচতে পারেন সেই পরিবেশ সৃষ্টি করাই হবে প্রকৃত উন্নয়ন। এছাড়া রাজনীতিতে নারীদের অংশগ্রহণ ও সুযোগ বাড়ানোর দাবি সাধারণ নারী ভোটারদের। প্রথমত আমাদের স্বাধীনভাবে চলতে দেওয়া হয় না, এটা একটা বাধার সম্মুখীন। তাদের নিরাপত্তা দেওয়া হয় না, সার্বিকভাবে বাস্তবায়ন সব ঠিকঠাক ভাবে হয়, প্রত্যেকজন প্রত্যেকের মত প্রকাশ করতে পারে ভোটের মাধ্যমে। 1 বছর আগেই ভোট আমার হয়েছে, কিন্তু আমি আশঙ্কার কারণে, ভয়ের কারণে ভোট দিতে যাইনি বা ভোট দিতে পারিনি। অন্যদিকে কর্মজীবী নারীরা বলছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। তারা চান এমন নেতৃত্ব আসুক যারা সব নাগরিকের অধিকার নিশ্চিত করবে এবং আইনশৃঙ্খলা বাহিনী যেন সত্যিকার অর্থে জনগণের পাশে থাকে। আইন সহায়তা কর্মীগুলোকে আমরা আমাদের পাশে পাইনি। আমরা চাই সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে আইন শৃঙ্খলা যেন সচেতন হয়, আমাদের নাগরিকদের যেন পাশে থাকে, আমরা যেন ডাকলেই তাদের কাছে সহায়তা পাই। এমন একজন নেতৃত্বে আসুক এবং সুষ্ঠু নিরপেক্ষ একটি নির্বাচন হোক, আমি আসলে এটাই প্রত্যাশা করি। জেলার বেশিরভাগ নারী ভোটার মনে করেন নির্বাচনের জন্য প্রয়োজন এমন একটি পরিবেশ যেখানে সবাই স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে পারবেন। অনেকগুলো কারণে মানুষ একেবারে ভোট বিমুখ হয়ে গেছিল, ভোট কেন্দ্রে যে ভোট দিতে যেত না। তা আমি আশা করব বর্তমান প্রজন্মের কাছে আমার প্রত্যাশা যে আমরা আগামী যে ভোটটি হবে সে ভোট কেন্দ্রে যেন মানুষ স্বতঃস্ফূর্তভাবে যে ভোট দিতে পারে। একটা সরকার যেন দেশের উন্নয়নের স্বার্থে কাজ করে, জনগণের উন্নয়নের স্বার্থে কাজ করে, এই লক্ষ্যে যেন কাজ করে, এটাই আমি চাবো। এবং অবশ্যই যেন একটা নির্বাচন দেশের নির্বাচিত যেই সরকার আসবে সে যেন বৈধতার সহিত নির্বাচনে নির্বাচিত হয়। তবে নতুন নারী ভোটারদের মধ্যে দেখা যাচ্ছে ভিন্ন উদ্দীপনা। তারা প্রথমবারের মতো ভোট দিতে অধীর আগ্রহে আছেন আর চাইছেন কেন্দ্রে পর্যাপ্ত নিরাপত্তা ও সহনশীল পরিবেশ। আশা করা যায় এবার ভোটে সবকিছু সুশৃঙ্খল ভাবে মেনে নিয়ে, সব নিয়ম মেনে নিয়ে স্বাধীনভাবে ভোটটা হবে। জেলার নারীরা মনে করেন তাদের চিন্তা, আশা আর অংশগ্রহণ আগামী জাতীয় সংসদ নির্বাচনে দিতে পারে এক নতুন বার্তা। মনিরা কাজুরি, 71। প্রশস্ত 30 ফিট অথচ ব্যবহার করতে হয় শুধু পায়ে হেঁটে, তাও আবার রাস্তার এক পাশ। প্রতিদিন কয়েক হাজার মানুষের যাতায়াত এই রাস্তায়। উত্তর সিটি কর্পোরেশনের 54 নম্বর ওয়ার্ডের ধৌর এলাকায় এই রাস্তাটি এখন এলাকাবাসীর জন্য এক দুর্বিষহ যাত্রাপথ। সিটি কর্পোরেশন বলছে নতুন পরিকল্পনায় অন্তর্ভুক্ত হবে রাস্তাটি। বিস্তারিত সুমন মাহমুদের প্রতিবেদনে। এই দৃশ্য কোনো খাল কিংবা ডোবার নয়। উত্তর সিটি কর্পোরেশনের 54 নম্বর ওয়ার্ড ধৌরের যাতায়াতের অন্যতম একটি সড়ক। গত 15 বছরে এই রাস্তার সংস্কার হয়নি একবারের জন্য।
প্রশস্ত রাস্তার একাংশে যানবাহন চলতে পারে না, সেখানে পায়ে হাঁটাই ভরসা। অপর অংশে খানাখন্দে ভরা। রাস্তাটি এখন এলাকাবাসীর জন্য এক দুর্বিষহ যাত্রাপথ। বৃষ্টি আইলে মানে অনেক পানি আইসা যায়, পেক কাদা, খুবই কষ্ট, নোংরা পরিবেশ, আর ডেঙ্গুর প্রভাব এনতেই অনেক কিছু হয়। 20-25 মিনিট বৃষ্টি পড়লেও আইসা মনে করেন যে রাস্তা দিয়ে মানে ঢোকা যায় না, জুতা হাতে নিয়ে ঢোকা লাগে। অনুপযোগী রাস্তার দুই পাশে অবস্থিত শিল্প প্রতিষ্ঠানের গেট বন্ধ হয়েছে। এলাকায় প্রবেশের জন্য স্থানীয়রা বিকল্প পথ ব্যবহার করেন। এই রাস্তাটা আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ। এখানে একটা গোডাউন আছে, আমরা সচরাচর যাওয়া আসা করি, আমাদের ওই দিক দিয়ে এই দিক দিয়ে ঘুরে আসতে হয় বা এদিক দিয়ে ঘুরে আসতে হয়। আমার তো বাসা বাড়ি এখানে, আমার চলাচল লাগেই, তাহলে আমি কি করবো? পরে এই যে বস্তা দিয়ে নিজ উদ্যোগে বস্তা দিয়ে হাঁটাচলা করি। চতুর্দিকে ডাইন বাম সাইড সব রাস্তায় হয়ে গেছে, অথচ এই রাস্তাটার জন্য জনগণের এত দুর্ভোগ যে বৃষ্টি হইলেই আর এই রাস্তাতে যাওয়া সম্ভব হয় না। প্রতিদিন স্কুল কলেজ অফিসে যেতে কাদা পার হতে হয়, কখনো পড়ে যায়, নোংরা হয় জামা কাপড়। একটা গাড়ি এখানে পড়ে গেছে, পড়ে যাওয়ায় 3টা গাড়িতে টাইনা উপরে উঠেছে ওই পাশে। আর নিত্য প্রয়োজনীয় প্রতিদিনই মানুষ দুর্ঘটনা ঘটতেছে। গাড়ি এই যে চাক্কা ভাইসা যায়, যেরকম মনে করেন নিস্টারের সমস্যা দেয়। বাসার ভাড়া কম হলেও রাস্তার দুরবস্থার কারণে কেউ আসেন না। একটা গাড়ি যদি না ঢুকতে পারে, একটা অটো বা একটা প্রাইভেট যদি যে রাস্তায় না ঢুকতে পারে, সেই রাস্তায় মানুষ কেন বাসা ভাড়া নেবে? এলাকাটি সিটি কর্পোরেশনের আওতায় নতুন এসেছে। আশেপাশ সংস্কার হলেও এই রাস্তার দিকে ফিরেও তাকায়নি কেউ। ধরের ব্যাপারে যে মেইন রোড যেটা, ওইটা সেনাবাহিনীর 18 ওয়ার্ড প্রজেক্টের আন্ডারে আছে এবং সেটা করছে। বাট সমস্যাটা হয়ে যায় কি, সব জায়গায় আমরা কিন্তু ল্যান্ড অ্যাকুইজিশন করি না। ল্যান্ড অ্যাকুইজিশন আমরা করি যে এই রাস্তাগুলো হচ্ছে গিয়ে 70 ফিট, 100 ফিট, 80 ফিট, ওই মেজর রোডগুলো। আর যে ব্রাঞ্চ রোডগুলো যেগুলো আছে সেগুলোর ব্যাপারে নিয়ম হচ্ছে যে জনগণ তাদের বিল্ডিং জন্য যে রাস্তাটাকে ছেড়ে দেওয়ার কথা সামনে, ওটা তারা ছেড়ে দেওয়ার কথা, ছেড়ে দিলে সেখানে আমরা 20 ফিট বা 30 ফিটের রাস্তাগুলো করি। ঢাকার বুকে এমন এক রাস্তা যেখানে চলাফেরা করাই যেন প্রতিদিনের যুদ্ধ। সুমন মাহমুদ, 71, ঢাকা। গাজীপুর সিটি কর্পোরেশনের ব্যস্ততম শালনা বিলাসপুর হাবিবুল্লাহ সড়কটি এখন পরিণত হয়েছে দুর্ভোগের প্রতীকে। খানাখন্দে ভরা এই সড়কে প্রতিদিন ঝুঁকি নিয়ে চলাচল করছেন হাজারো মানুষ। 3 বছর ধরে এই অবস্থা হলেও তাদের দুর্ভোগ শেষ হয়নি। ইকবাল আহমদ সরকারের তথ্য ও ছবিতে প্রতিবেদন। সড়কে অসংখ্য বড় বড় গর্ত, যানবাহন চলাচল তো দূরের কথা, হাঁটাও কষ্টকর। গাজীপুরের শালনা বিলাসপুর হাবিবুল্লাহ সড়কের এই দুরবস্থার কারণে স্কুল কলেজের শিক্ষার্থী, কারখানা শ্রমিক সহ সব শ্রেণীর মানুষ প্রতিদিন দুর্ভোগের মুখে পড়ছেন। এলাকাবাসীর অভিযোগ, বিষয়টি নিয়ে বারবার সিটি কর্পোরেশনে জানালেও কোনো উদ্যোগ নেওয়া হয়নি। এই রাস্তা দিয়ে যাওয়ার সময় কিছুদিন আগে অটো দিয়ে পড়ে গেছি, পরে ভিজে গেছি, কাপড় চোপড় ভিজে গেছে, পরে অফিসে যেয়ে ছুটি নিয়ে আসছি, ব্যথা পাইছি, পরে চাকরি এখন ছাড়া দিছি, যাইতে পারি না দেখে। আসা যাওয়া করতে পারি না, স্কুলে যাওয়ার সময় পরে যাই, পরে ভিজে যায়, কাপড় চাপড়, আবার বাসায় যাওয়া লাগে। আমাদের যাত্রী পড়ে যায়, আমাদের গাড়ি নষ্ট হয়, কয় টাকা ইনকাম করে যাতে বেশি খরচা হয়। 3 বছর যাবত এই রাস্তা ভাঙা, সিটি কর্পোরেশনে কমপ্লেন করেও কোনো এটার পাইতেছি না যে রাস্তা মেরামত করে দিবে। প্রায় 5 কিলোমিটার দীর্ঘ সড়কের মারিয়ালি, দেশিপাড়া, দক্ষিণ শালনা, মুন্সিবাড়ি প্রতিটি এলাকায় একই চিত্র। এ নিয়ে গাজীপুর সিটি কর্পোরেশনের নির্বাহী কর্মকর্তা জানান, সড়কটির উন্নয়নের জন্য টেন্ডার ডাকা হয়েছে। যখন খুব বেশি বর্ষা ছিল, বৃষ্টি ছিল, রাস্তাটা ইনান্ডেটেড হয়েছিল এবং রাস্তার মধ্যে অনেক পটহোলস হয়েছিল এবং ওই সময় আসলে ওয়েদারটা এত ইন্টিমেট ছিল যে ওই সময় কাজ শুরু করা যায় না। এই সম্পর্কে আমরা টেন্ডার কার্যক্রমে চলে গেছি। মানে অত্যন্ত অল্প সময়ের মধ্যেই ওই মারিয়ালি রোড বা যেটি মূলত হাবিবুল্লাহ সড়ক, এই সড়কের কার্যক্রম শুরু হবে। সম্প্রতি একজন পোশাক শ্রমিক সকালে কাজে বেরিয়ে গুরুতর আহত হয়ে চাকরি ছেড়েছেন। তার মতো প্রতিদিন বহু মানুষ দুর্ঘটনার সংখ্যা নিয়েই এই সড়কে নামেন। হাসিবা আলী বর্ণা, 71। ব্রাহ্মণবাড়িয়ায় আধিপত্য বিস্তার নিয়ে রাতের আঁধারে টর্চ লাইট জ্বালিয়ে 2 গ্রুপের সংঘর্ষে অন্তত 30 জন আহত হয়েছেন। এরই জেরে কুমিল্লা সিলেট মহাসড়ক 3 ঘন্টা বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েন যাত্রী ও সাধারণ মানুষ। পুলিশ জানায়, কয়েকদিন আগে তুচ্ছ বিষয় নিয়ে কথা কাটাকাটির জেরে উকিল গোষ্ঠীর সাদ্দাম, আজিজ গোষ্ঠীর আক্তারকে চড় মারেন। বুধবার বিকেলে সালিশে বিষয়টি মীমাংসার চেষ্টা হলেও ব্যর্থ হয়। পরে রাতে সদর উপজেলার উত্তর সুহিলপুর এলাকায় সংঘর্ষে জড়িয়ে পড়ে 2 গোষ্ঠী।
শতাধিক লোক টেটা বল্লম সহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে একে অপরের ওপর হামলা চালায়। ইট পাটকেল নিক্ষেপ, ধাওয়া পাল্টা ধাওয়ায় পুরো এলাকায় ছড়িয়ে পড়ে আতঙ্ক। পরে পুলিশ ও যৌথ বাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে স্বাভাবিক যান চলাচল, এখন আর কোনো সমস্যা নাই। হতাহত বেশি আমরা সংবাদ এখনো পাই নাই। এই ব্যাপারে আইনগত ব্যবস্থা আমরা নিচ্ছি। ডেঙ্গু বেড়েছে চট্টগ্রামে। এবছর ডেঙ্গু আক্রান্তের সংখ্যা এরই মধ্যে ৩,০০০ ছাড়িয়ে গেছে, যা গত বছরের তুলনায় 25% বেশি। এই মুহূর্তে বিভিন্ন সরকারি বেসরকারি হাসপাতালে 200-রও বেশি ডেঙ্গু রোগী ভর্তি আছে। এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন 20 জন। চিকিৎসকরা বলছেন, গত বছরের তুলনায় এবছর ডেঙ্গু আক্রান্ত রোগীদের জটিলতা বেশি। আর স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, ডেঙ্গু নিয়ন্ত্রণ করতে হলে মশা মারার পাশাপাশি নাগরিকদের সচেতন থাকতে হবে। আরও জানাচ্ছেন রাজীব বড়ুয়া। গত কয়েক সপ্তাহ ধরে চট্টগ্রামের বিভিন্ন সরকারি বেসরকারি হাসপাতালে প্রতিদিনই আসছে ডেঙ্গু রোগী। তাদের বেশিরভাগ জ্বর, বমি ও ডায়রিয়ায় আক্রান্ত। 1 মাস ধরে শহরে দ্রুত বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। এই মৌসুমে আক্রান্তের সংখ্যা 3000 ছাড়িয়ে গেছে, যা গত বছরের তুলনায় 25% বেশি। বিভিন্ন হাসপাতালে গড়ে 2 শতাধিক রোগী চিকিৎসা নিচ্ছেন প্রতিদিনই। এ পর্যন্ত মারা গেছেন 20 জন। ডেঙ্গু ধরা খাইছে মঙ্গলবারে। ওই দিন মাথা ব্যথা ছিল, জ্বর ছিল, পাতলা পায়খানা সামান্য ছিল। আমার প্রথমে জ্বর ছিল 2 দিন, তারপরে আর কি ডাক্তার দেখানোর পর জ্বরটা কমছে, কিন্তু পেটে সমস্যা হয়েছিল। ডায়াবেটিস ছিল অল্প, তারপর এই মাথা ব্যথা করতেছে, শরীর দুর্বল হয়ে গেছে। বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন, এবার ডেঙ্গুর নতুন যে উপসর্গ লক্ষ্য করা যাচ্ছে তা হলো দীর্ঘ সময় জ্বর থাকছে, সে সাথে একসাথে বিভিন্ন অঙ্গ আক্রান্ত হয়ে পরিস্থিতি দ্রুত জটিল ও ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে। এবার নতুন যে সমস্ত সিমটম আমরা দেখতে পাচ্ছি, বিশেষ করে রোগীগুলো অনেক মাল্টি অর্গান ডিসফাংশন বলে থাকি, মানে ডেঙ্গি হয়েছে কিন্তু তাদের আগে ছিল শুধুমাত্র একটা অর্গান ধরতো, এখন সেটা দেখা যাচ্ছে সেটা মাল্টি অর্গান ধরতেছে। কীটতত্ত্ববিদরা বলছেন, এবছর ডেঙ্গুর প্রকোপ বাড়ার অন্যতম কারণ জলবায়ু পরিবর্তন। দীর্ঘ সময় ধরে বৃষ্টিপাত হওয়া এবং সেই পানি জমে থাকার কারণে ডেঙ্গু গতবারের চেয়ে বেড়েছে। বৃষ্টি বেশি হওয়ার কারণে এডিস মশার যে ব্রিডিং সোর্স সেটি অ্যাভেলেবল থাকছে। ব্রিডিং সোর্স বেশি থাকলে ডেঙ্গুর প্রকোপ বাড়বে, এটাই স্বাভাবিক। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক বলেন, কারো জ্বর, ডায়রিয়া হলে পরিস্থিতি জটিল হওয়ার আগেই দ্রুত হাসপাতাল বা চিকিৎসকের পরামর্শ নিতে হবে। আমরা যখন তার এক্সরে টেস্ট করতেছি তখন লাঙের মধ্যে পানি পাওয়া যাচ্ছে, যখন আলট্রাসাউন্ড করতেছি পেটের, তখন পেটের মধ্যে পানি পাওয়া যাচ্ছে। এটা হচ্ছে কমপ্লিকেটেড ডেঙ্গু। তো এটা হওয়ার আগে তারা যদি ইনিশিয়ালি ট্রিটমেন্ট নেয় অথবা ফ্লুইড ম্যানেজমেন্ট যদি ঠিকমতো করে, তাহলে কিন্তু রোগীগুলোকে আমরা ইনশাআল্লাহ সেভ করতে পারবো। স্বাস্থ্য বিশেষজ্ঞরাও জানান, ডেঙ্গু নিয়ন্ত্রণে সবচেয়ে কার্যকর হলো উৎস নির্মূল এবং উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসা গ্রহণ। রাজীব বড়ুয়া, ৭১, চট্টগ্রাম। পরিবর্তিত আবহাওয়ায় এখন পুরো বছর জুড়েই ডেঙ্গু রোগের প্রাদুর্ভাব বরিশাল অঞ্চল জুড়ে। বিশেষ করে উপকূলীয় এলাকায় চলমান অক্টোবর মাসেও ডেঙ্গু রোগে হাসপাতালে ভর্তি রোগীর ভিড় রয়েছে এবং মৃত্যুও হচ্ছে। এটা ডেঙ্গু ভাইরাসের ধরন বদলে যাওয়াই কারণ মনে করছেন স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা। তবে ডেঙ্গুর ধরন পরীক্ষা করার ব্যবস্থা নেই বলে জানালেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। বিধান সরকারের প্রতিবেদন। স্বাস্থ্য বিভাগের পরিচালক বলেন, এখন আর ডেন 1 নয়, ডেন 2 এর প্রভাব চলছে। কারণ তিনি মনে করেন কীট পতঙ্গবাহী রোগ প্রকৃতির নেচার অনুযায়ী পরিবর্তিত হয়, যার জন্য আবহাওয়ার ধরন চেঞ্জের জন্য এরকমের যে আপনার পতঙ্গবাহী কীট পতঙ্গবাহী রোগগুলো কিন্তু তাদের সময় এবং নেচার একটু চেঞ্জ হয়ে যায়। এটা আমার ব্যক্তিগত মত। শেরেবাংলা মেডিকেলের সহকারী অধ্যাপক জানান, কোনো রোগীর দ্বিতীয়বার ডেঙ্গু হলে তার অবস্থা গুরুতর হয়ে পড়ে, তবে এটা ডেন 2 না 3 প্রভাব এটা তারা জানেন না। এই জন্য আমরা বলতে পারি যে কোনো সিরিয়াস রোগী যাদের, তাদের হয়তো অন্য টাইপ দিয়ে হচ্ছে, কিন্তু এটা কি 2 না 3 সেটা আমরা সাধারণভাবে পরীক্ষায় নির্ণয় করতে পারি না। এই চিকিৎসক আরও জানান, বদলে যাওয়া ডেঙ্গু ভাইরাস নির্ণয় করতে সিডিসি টেস্টের প্রয়োজন হয়, যা দেশে করা সম্ভব নয়। তো সাধারণভাবে যে টেস্টগুলো করা হয় তাতে আমরা যে এই টাইপটা নির্ণয় করতে পারি না। এটা সাধারণত সিডিসি যেটা, এবং এটা বাইরের থেকে, দেশের বাইরের থেকে এটা করে নিয়ে আসতে হয়। রোগীরা জানান, ডেঙ্গুতে কেবল জ্বর আর ব্যথা নয়, অনেকের কিডনি, যকৃতের পাশাপাশি হার্টের সমস্যা দেখা দিয়েছে। মাথার মধ্যে কি করে কইতে নিজে হাইকেলে ঠিক থাকে, ব্যথা করে
কথা বলতে কষ্ট হয়। তারপরে হাত পা ঝিমঝিম করে, মাঝে মধ্যে কামড়ায়, তারপর প্রস্রাবেও সমস্যা আছে। আবহাওয়ার পরিবর্তন আর বদলে যাওয়া ডেঙ্গু রোগের ধরন এখন আর জুন থেকে অক্টোবর পর্যন্ত নয়, যা মে থেকে শুরু হয় ডিসেম্বর মাস পর্যন্ত স্থায়িত্ব হয়। এর থেকে রেহাই পেতে বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন সচেতনতার কোনো বিকল্প নেই। বিধান সরকার, ৭১, বরিশাল। দর্শক, আমরা সংবাদ সংযোগের শুরুতেই জানাচ্ছিলাম যে শেখ হাসিনার মানবতা বিরোধী অপরাধের মামলার সমাপনী বিচারিক কার্যক্রম আজকে হবে এবং সেটি শুরু হয়েছে। সেখানে বক্তব্য উপস্থাপন শুরু করেছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। আমরা সরাসরি যুক্ত হচ্ছে সেখানে। যে এভিডেন্স আপনাদের সামনে এসেছে সেই এভিডেন্স বিশ্বের যে কোনো দেশের যে কোনো আদালতের যে কোনো সাক্ষ্য আইনের সামনে উপস্থাপন করলে ন্যায় বিচার নিশ্চিত করার স্বার্থে এই আসামির সাজা বা এই আসামিদের সাজা প্রদান ছাড়া বিকল্প কোনো পথ থাকে না আদালতের সামনে, এবং এটাই ন্যায় বিচার। আমরা আজকে দাঁড়িয়েছি এই বাংলাদেশকে সভ্যতার একটি সোপানে, সভ্যতার একটি সামনের জায়গায় নিয়ে যাওয়ার জন্য। এই ন্যায় বিচার যদি আপনারা না করতে পারি, তাহলে আমরা বাংলাদেশে মানুষ হিসাবে কবি হেলাল হাফিজের ভাষায় উত্তর পুরুষের ভীরু কাপুরুষের উপমা হয়ে রয়ে যাব। মাইলর, আমরা জানি ন্যায় বিচার শুধুমাত্র, অনেকেই কথা বলছেন খুনিরা ন্যায় বিচার পাবে কিনা, বাইরে অনেক রকম কথা আছে যে এই খুনিদের ন্যায় বিচারের মানদণ্ডে তাদের ন্যায় বিচার করা হচ্ছে কিনা। আমার নিবেদন হলো আপনারা শুধু খুনির ন্যায় বিচার দেখবেন যারা বাইরে কথা বলছেন। এলিনর রুজভেল্ট, আমেরিকার ফার্স্ট লেডি, উনি একটা উক্তি বলেছিলেন, জাস্টিস ক্যান নট বি ফর one side alone, but must be for both. Justice consists not in being neutral between right or wrong, but in finding out the right and upholding it wherever found against the wrong. আমরা এখানে এসেছি শুধুমাত্র যারা বাইরে বলছেন, মানবাধিকারের কথা বলছেন, ন্যায় বিচারের কথা বলছেন, তারা বলছেন এই আসামিদের, যারা মানবতা বিরোধী অপরাধে জড়িত আছে, তাদের ন্যায় বিচারের মানদণ্ড তুলে ধরতে যে এই ট্রাইব্যুনালের সূক্ষ্ম সূক্ষ্ম বিষয়গুলো উপস্থাপন করার চেষ্টা করছেন। চলছে সংবাদ সংযোগ। সরাসরি সংবাদ ও অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। থাকুন ৭১-এর সাথে।